প্রথমেই সংবাদ শিরোনাম। একই দিনে গণভোট ও নির্বাচন হলে সনদ বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে খেলাফত মজলিস। আরও জানাব, গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে মামুনুল হক। আরও জানাব, গণভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না, সালাউদ্দিন আহমদ। নির্বাচন ও গণভোট একসাথে। একই দিনে গণভোট ও নির্বাচন হলে সনদ বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে খেলাপথ মজলিস। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্ত যথার্থ নয় বলে জানিয়েছে খেলাপথ মজলিস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ কথা বলেন। আজ বৃহস্পতিবার বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জাতীয় নির্বাচন, গণভোট সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। এর মধ্যে দিয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পেল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিবৃতিতে মৌলানা আব্দুল বাসিত বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয় বলে বিবৃতিতে উল্লেখ করেন খেলাপথে মজলিসের আমির। তিনি বলেন, এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে সনদ বাস্তবায়ন নিয়ে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে মামুনুল হক। অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মামুনুল হক মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা 4টি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে। বিবৃতিতে মামুনুল হক বলেন, শিগগিরই দলীয় ফোরাম ও আন্দোলনরত 8 দলের জোটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন হয়ে যাবে না, সালাহুদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। এর জন্য আগে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে কথা বলেন সালাহুদ্দিন আহমদ। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক এই মৌন মিছিল সমাবেশের আয়োজক নারী ও শিশু অধিকার ফোরাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই সিদ্ধান্তকে স্বাগত জানান সালাহুদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে তিনি বলেন, এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সোচ্চার থাকবে বলে উল্লেখ করেন সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হোক তা তারা চান না। সেজন্য কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ তারা করতে দেবেন না। দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেন সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় এদেশের নারীরা যেন অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশে অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, নারীর অগ্রগতি উন্নতি যেন না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কিন্তু কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে।
নারীরা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কাজ করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে তিনি বলেন, কর্মঘণ্টা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আছে। কাজেই নারীর কর্মঘণ্টা কমিয়ে দিলে চাকরিদাতারা তাদের চাকরি দিতে চাইবে না। এতে নারীর কর্মসংস্থান আরও কমে যাবে। তাই যারা নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলছেন তাদের উদ্দেশ্য খারাপ। সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, তারা ভেবেছিলেন গত ১৭ বছর নারীরা যেভাবে খুন ধর্ষণের শিকার হতো, জুলাই গণ অভ্যুত্থানের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। নারীরা তাদের মর্যাদা ফিরে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, দেশে আজ আবার নারীরা অন্ধকারে ফিরে যাচ্ছেন। নারীদের ঘরে ফিরিয়ে দিতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজেই অধিকার আদায় নারীদের লড়াই চালিয়ে যেতে হবে। মর্যাদা ফিরে পেতে নারীদের সমস্যারে আওয়াজ দিতে হবে। সমাবেশ সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায়চৌধুরী। তিনি বলেন, আজ তারা এই কর্মসূচির মধ্য দিয়ে সংকেত দিয়ে গেলেন যে নারীর অধিকার নিয়ে কোনো সংকট তৈরি করা হলে দেশের পুরো নারী সমাজ জেগে উঠবে। এ সময় তিনি স্লোগান দেন, ৫৯৮ তুমি বলবারকে। নারী কর্মপরিসরে কাজ করবে না, ঘরে থাকবে, এটা একান্তই নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী শাইমা ফেরদৌস। তিনি বলেন, নারী অধিকার হলো মানুষের অধিকার। নারীর কোনো দান দয়া দাক্ষিণ্যের প্রয়োজন হয় না। নারীরা ঘর সামলাবেন না বাইরে থাকবেন, সেটা একান্তই নারীদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। নারীদের সিদ্ধান্ত নারীদেরই নিতে দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহারিন ইসলাম খান বলেন, পুরুষ আমাদের সহযোদ্ধা, পুরুষ আমাদের শত্রু নয়। তাই নারীর পাশাপাশি যে পুরুষকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, আমি তার পক্ষে দাঁড়াই। যে জুলাই সনদে নারীর কথা নেই, সেই জুলাই সনদ নারীরা প্রত্যাখ্যান করছেন বলে মন্তব্য করেন নাহারিন ইসলাম খান। তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি প্রকৃত উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন যেখানে রাত্রিবেলায় নারী নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পুরুষতান্ত্রিক সমাজ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে এখনও সোচ্চার নয় বলে মন্তব্য করেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বলেন, আমরা পরিবর্তন দেখেছি গণ অভ্যুত্থানে, কিন্তু পরবর্তী সময়ে এসে আমাদের এমন সব সামাজিক অবস্থায় পড়তে হচ্ছে যেখানে এখন শুনতে হয় আমাদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টায় নিয়ে আসা হবে। সমাবেশে বক্তব্য দেন ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদ আহমেদ তন্নি। তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, যখনই তারা কথা বলতে গিয়েছেন তখনই বিভিন্নভাবে নারীদের হ্যারেস করা হয়েছে। হয়তো নারীর ব্যক্তিগত জীবন নিয়ে, অথবা কোনো মতাদর্শ নিয়ে, অথবা পোশাক নিয়ে। নারীর প্রতি সহিংসতা রোধে নারীকে কথা বলতে হবে। কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলুষা চৌধুরী, শিরিন সুলতানা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, সহভাপতি রেহানা আক্তার প্রমুখ। নির্বাচন ও গণভোট একসাথে বাংলাদেশের সংবিধান ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার মধ্যাহ্নে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানান, উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ ২০২৫ অনুমোদন করেছে, যা গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। গণভোটে জনগণ সরাসরি জানাবেন তারা জুলাই সনদের সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দেন কিনা। ড ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারকে ৩টি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল: গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন। প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংঘটিত হত্যাকাণ্ডের প্রথম রায় দিতে যাচ্ছে। একই সাথে সাধারণ আদালতেও গুমসহ অন্যান্য অপরাধের বিচার শুরু হয়েছে, যা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা শেষে সংবিধান সংশোধন সংক্রান্ত ৩০টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এটিকে আমাদের ইতিহাসে এক অনন্য অর্জন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কিছু প্রস্তাবে ভিন্নমত থাকলেও নীতি ও লক্ষ্য বিষয়ে কোনো মতভেদ নেই। এই ঐক্যমত্য জাতিকে সাহস দেবে সামনে এগোতে। অন্তর্বর্তী সরকারের নেওয়া বহুমুখী সংস্কারের কথা উল্লেখ করে ড ইউনূস বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আর্থিক খাতে স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ, ডিজিটালাইজেশন